আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আলাভি জাহান এবং আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার দেয়া 114 রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নাজমুল শান্তদের। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে দুই দেশের প্রধানমন্ত্রীর প্রত্যয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম বললেন এমপি আনার কন্যা। তদন্তে সন্তুষ্ট হলেও ডিবির এক এডিসির বিরুদ্ধে অভিযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত এবং শুরুতেই আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। সামির, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আর শুরুতেই থাকছে নিয়োকিয়া টি-20 বিশ্বকাপ আপডেট 2024। দর্শক, শুরুতেই বাংলাদেশ সাউথ আফ্রিকা টি-20 বিশ্বকাপের আপডেট। টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার দেয়া 114 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 6 উইকেটে 113 রানে আটকে যায় প্রোটিয়ারা। এর আগে নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর 19 রানে দুই ওপেনার হেন্ড্রিক্স ও কুইন্টন ডিকক ফিরিয়ে চমক দেখান পেসার তানজিম সাকিব। ইনজুরি থেকে ফিরে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তাসকিন আহমেদও। ক্যাপ্টেন ইডেন মার্করামকে ফেরান তিনি। ওদিকে ট্রিস্টান স্ট্যাপস তৃতীয় শিকারে পরিণত করেন জুনিয়র সাকিব। 23 রানে 4 টপ অর্ডারকে হারিয়ে চাপের মুখে প্রোটিয়ানরা। এই নিয়ে 23 রানের মধ্যে চতুর্থবারের মতো 4 উইকেট হারিয়েছে সাউথ আফ্রিকানরা। পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও ক্লাসেনের 79 রানের জুটিতে বিপর্যয় সামলায় প্রোটিয়ারা। 46 রান করা ক্লাসেনকে থামান তাসকিন, আর 29 রান করা বিধ্বংসী মিলারকে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 106 রানে 6 উইকেট হারানোর পর আর বড় সংগ্রহ পায়নি সাউথ আফ্রিকা। জবাবে ধীর গতির ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছে অধিনায়ক নাজমুল শান্তর দল। তবে 9 রানে প্রোটিয়ান পেসার কাগিজো রাবাদার শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার তানজিদ তামিম। Body language is excellent. As Nasser said, he's come out with intensity. He's looked to change things up. Even that defensive stroke, he's on it. He's calling loud. You can see he wants to be in the contest. Red Oil. শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 49 রান। প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচটি কভার করতে যুক্তরাষ্ট্রের নাসা কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশ ব্যাটিং করছে, এই মুহূর্তে কতটুকু সম্ভাবনা দেখছেন বাংলাদেশের জেতার? সম্ভাবনার ব্যাপার তো অবশ্যই। বাংলাদেশ যেহেতু 113 রানে সাউথ আফ্রিকা রেখেছে, বাংলাদেশের টার্গেট 114, সম্ভাবনা আছে এবং সম্ভাবনা থাকারই। বাট এই স্টেডিয়ামে সবসময় বোলাররা একটু বাড়তি সুবিধা পায়। 3 উইকেট, এখানে বোলারদের একটু সুবিধা থাকে, অসমান থাকে, যার জন্য গতকালকেও ম্যাচটি দেখেছেন পাকিস্তান ভারতের সামান্য টার্গেটটা ছুঁতে পারেনি। এই উইকেট অলওয়েজ ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন এক লড়াইয়ের মধ্যে ফেলে। না হলে বুঝতে পারবেন যে সাউথ আফ্রিকা এত শক্তিশালী একটি দল। বাংলাদেশের সাথে যদিও বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করেছে, কিন্তু বাংলাদেশের সামনে মাত্র 113 রানে আটকে যাওয়ার একটাই অর্থ, এই উইকেটে ব্যাটসম্যানদের যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে রান করার জন্য। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আজকে বাংলাদেশের প্রথম একাদশে পরিবর্তন এসেছে। ধারাবাহিকভাবে ব্যর্থ সৌম্য সরকারের বদলে
তারা জাকের আলীকে নিয়েছেন এবং ওপেনিং স্ট্যান্সে পরিবর্তন এনেছেন। তামিম এবং অধিনায়ক শান্ত নতুন করে ইনিংস সূচনা করেছেন, সব কিছুই চেষ্টা করছেন, কিন্তু এই উইকেটে টিকে থেকে রান করা, শুধু টিকে থাকা তো নয়, টি-20 ফরম্যাটে আপনাকে রান করতেই হবে। এখানে টিকে থাকার কোনো সুযোগ নেই, যতক্ষণ টিকে থাকেন ততটুকু রান করতে হবে। তো বাংলাদেশের জন্য এই ম্যাচটি কঠিন নিঃসন্দেহে, তবে অসম্ভব নয়, কারণ 114 রান টি-20 ফরম্যাটে খুব বেশি অসম্ভব নয়। কিন্তু এইখানের উইকেট নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, এই উইকেটে রান করা খুব কঠিন। তবে আমরা আশা করতে পারি, যেহেতু বাংলাদেশে আজকের ম্যাচে বোলাররা ভালো বল করেছে, তার ধারাবাহিকতায় ব্যাটসম্যানরাও স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে তাহলে বাংলাদেশের জন্য এই ম্যাচটি জেতা একেবারেই অসম্ভব নয়। বাংলাদেশ কঠিন লড়াই চলছে, তবে আমরা আশা করতে পারি শামীম, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের প্রত্যাশা তাদের। নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে থেকেই উৎসবের আমেজ প্রবাসী বাংলাদেশি সমর্থকদের মাঝে। পরিবারের সব বয়সীদের নিয়ে সাকিব শান্তদের খেলা দেখতে এসেছেন তারা। লঙ্কা বোধের পারফরমেন্সের ধারাবাহিকতা প্রোটিয়াদের বিপক্ষেও ধরে রাখবে টিম টাইগার্স, প্রত্যাশা স্টেডিয়ামে আসা প্রবাসী বাংলাদেশিদের। ওদিকে ম্যাচ শুরুর পর গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকরাও টাইগারদের পারফরমেন্সে উল্লাস করছেন। তানজিম, সাকিব ও তাসকিনের প্রতিটি উইকেট শিকারের পর উল্লাসে মাতোয়ারা হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত টাইগার সমর্থকরা। अब कौन है, क्यों आया है ना? अब कौन है, क्यों आया है ना? अब कौन है, क्यों आया है ना? বিশ্বকাপ নিয়ে আরো নতুন নতুন তথ্য জানাতে নিউজরুমের নিও কেয়ার প্যাভিলিয়নে আছেন আদিল আহমেদ শান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শান, টি-20 বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? মিশু, ধন্যবাদ আপনাকে শুরুতে আগে বলি, বিশ্বকাপ নিয়ে আজকে নতুন তথ্য নয়, আজকে বাংলাদেশকে নিয়ে যে তথ্যগুলো আছে সেগুলি জানাবো। এখন পর্যন্ত আসলে বিশ্বকাপের যতগুলো ম্যাচ দেখেছেন, স্বাগতিক যুক্তরাষ্ট্রের উইকেট এখন পর্যন্ত লো স্কোরিং ম্যাচগুলো দেখছেন, এবং এখন এই ওয়ার্ল্ড কাপটাকে দেখে মনে হচ্ছে এটা আসলে ব্যাটারদের নয়, এমনকি বোলারদের বিশ্বকাপ। আমরা আসলে আইপিএল কিং অফ ফ্র্যাঞ্চাইজি যে লিগগুলো দেখে থাকি, প্রায় 250+ রান হচ্ছে, আমরা ওইখানকে যদি আমরা আসলে ফোকাসটা করি, সেখানে কিন্তু আসলে আমাদের বিষয়টা কিন্তু সেখানে যাচ্ছে না। আমাদেরকে কিন্তু প্রায় কিন্তু আসলে অনেকগুলো সমস্যায় পড়তে হচ্ছে, যেহেতু স্বাগতিক যুক্তরাষ্ট্র এবার একটা পিওর স্পোর্টিং উইকেট, যেটা আসলে মেলবোর্ন থেকে আনা হয়েছে। এমনকি আমরা যদি বলি নাসাউ ক্রিকেট যে ক্রিকেট কাউন্টি, সেটা কিন্তু মেলবোর্ন থেকে একদম উড়িয়ে আনা, একদম পিওর স্পোর্টিং উইকেট। কিন্তু আমাদের এখানকার যে আবহাওয়া, অর্থাৎ সাউথ আফ্রিকার এই আপনার যুক্তরাষ্ট্রের যে আবহাওয়ার সঙ্গে এই উইকেটটা কতটা মানানসই হচ্ছে, তবে এটা একটু সময় দিলে ঠিক একই রকম মেলবোর্নের মতো কিন্তু আসলে আচরণ করার কথা, কারণ উইকেটে খুব বেশি তারতম্য নেই। সাউথ আফ্রিকা সামারে হয়তো খুব গরম থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু খুব যে সবসময় ঠান্ডা থাকছে তাই না। তো এই ওয়েদারের সাথে হয়তো কিছু একটা তারতম্যের কারণে হয়তো বা এই আসলে ব্যাটাররা খুব বেশি রান পাচ্ছেন না। আবার বৃষ্টির অনেক সম্ভাবনা থাকছে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, যার কারণে আউটফিল্ডটা কিন্তু কিছুটা স্লো থাকে, যার কারণে কিন্তু বোলাররা স্বাভাবিকভাবে আপনার সুবিধা পাচ্ছে, এমনকি পেসারদের আসলে বেশি সুবিধা হচ্ছে। ওদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আসে দেখছি 150 রান করাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা স্কোর,
যেটা অন্য কোনো দল আসলে চেস করে জেতা, সেটাও একটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যদি আপনি গায়ানার দিকে তাকান, ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় কিন্তু ভালো রান হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া 201 রান করেছে ইংল্যান্ডের বিপক্ষে। এই যে ব্যাপারটা আসছে উইকেটের তারতম্য, আমরা আসলে খেয়াল করছি যুক্তরাষ্ট্রে একটু রান কম হচ্ছে এবং সাউথ আফ্রিকা আবার ওয়েস্ট ইন্ডিজ আবার একটু বেশি রান হচ্ছে। তো এই মুহূর্তে যদি আসলে বলি বাংলাদেশের কথা যদি আমি ফেরত আসি, যে এই ম্যাচে বাংলাদেশে আসলে কত রান করে আসলে জিততে পারবে, বা এই যে রান সেটা কতটা সহজ আসলে জেতার জন্য এত, আমি বলবো এটা এখনো খুব চ্যালেঞ্জিং স্কোর। কারণ গতকাল যদি আপনি ভারত পাকিস্তানের ম্যাচটি আপনারা যদি দেখে থাকেন, সেখানে কিন্তু দেখবেন 119 রানে ভারতকে আটকে দেওয়ার পরও পাকিস্তান কিন্তু সেই ম্যাচটি জিততে পারেনি। তার কারণটা কিন্তু যে শুধু উইকেট কিংবা মন মানসিকতা কিংবা আসলে লোয়ার অর্ডার বা মিডল অর্ডারে কতটুকু আসলে ব্যাটসম্যানরা দক্ষতা ধরে খেলতে পারছে, সেটাও কিন্তু একটা মূল বিষয়। তো যদি ধৈর্য দেখে, এবং কারণ প্রতিটা বোলার 6টা করে বল করে, এই জন্য আসলে যদি বাংলাদেশ ধৈর্য নিয়ে খেলতে পারে, আশা করা যাচ্ছে এই ম্যাচটা জিততে পারবে। মিশু, এই ছিল আমার কাছে সর্বশেষ নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে। শান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিল আহমেদ শান, জানাচ্ছিলেন টি-20 বিশ্বকাপের সবশেষ আপডেটগুলো। প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-20তে 113 রানে কম ব্যবধানে সাউথ আফ্রিকাকে আটকে দিল। মঙ্গলবার বিশ্বকাপে রয়েছে একটি মাত্র ম্যাচ। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 8:30টায় পাকিস্তানের সঙ্গে লড়বে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কানাডা। ইতিমধ্যে 2 ম্যাচ হেরে সুপার 8-এর রেস থেকে অনেকটাই ছিটকে পড়েছে পাকিস্তান, সমীকরণও করে ফেলেছে জটিল। ওদিকে আয়ারল্যান্ডকে 12 রানে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো জিতেছে কানাডা। সুপার 8-এর সমীকরণও সহজ করে রেখেছে তারা। এই ম্যাচে পাকিস্তানকে হারালে এ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের জন্য ভারত ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের টিকিয়ে রাখবে কানাডিয়ানরা। প্রিয় দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে সামিরের কাছে। বিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে খেলাধুলার সব তথ্য জানিয়ে দেওয়ার জন্য। এবারে অন্যান্য সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:15টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় বিকেল 4:45 নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জয়দীপ মজুমদার, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা সোনিয়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে 2টি আলাদা বৈঠক করেছেন শেখ হাসিনা। সাদি মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গান্ধী পরিবারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক অনেক দিনের। সেই সুসম্পর্ক থেকেই নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী ও তার ছেলে মেয়ে। রোববার রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নৈশভোজে ছিলেন না কংগ্রেসের এই 3 নেতা। তবে রাষ্ট্রীয় আচারের বাইরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান দিল্লির হোটেল মৌর্যতে। সে সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। একান্ত আলাপচারিতায় প্রাধান্য পায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। সে সময় মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহ। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের যে ইকোনমিক প্রবলেম ছিল সেই সময়ে, একেবারে যখন কঠিন সময় তারা পার করছিল, তখন বাংলাদেশ যে সহায়তা করেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সাথে কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা কিভাবে
বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে। পরে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছে এমপি আনার কন্যা ডরিন। মামলার তদন্তে সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মামলার বাদী হিসেবে ডরিনের বক্তব্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই এডিসিকে শিগগিরই বদলিকৃত জায়গায় যোগদান করতে বলা হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঢাকায় দায়ের করা অপহরণ মামলার তদন্তে নেমে ডিবি গ্রেপ্তার করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শিমুল ভূঁইয়া, তানভীর ও মডেল শিলাস্তি রহমানকে। 2 দফা রিমান্ড শেষে নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর এখন তারা কারাগারে। কলকাতা সিআইডি গ্রেপ্তার করে কসাই জিহাদকে, আর নেপালে সিয়ামকে আটক করে কাঠমান্ডু পুলিশ। ঢাকায় নতুন করে আটক হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবু। আরও এক আওয়ামী লীগ নেতাকে নিজের বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন আনারের মেয়ে ডরিন। যেহেতু তার বাবা, তার উৎকণ্ঠা থাকতেই পারে। তার আবেগের কথা বলেছেন, তার সন্দেহের কথা বলেছেন। ঘটনা যাদের ঘটিয়েছে তাদেরকে যেন কোনো রকমই ছাড় দেওয়া হয় তার কথা বলেছেন। আমরা সেইভাবেই কাজ করছি। ডিবির তদন্তে সন্তুষ্টি প্রকাশ করলেও ডরিনের অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়েও তদন্তে নাক গলানো ডিবির এডিসি শাহিদুর রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিয়েছেন। আসামি শিমুলের বক্তব্য সঠিকভাবে রেকর্ড করতে দেননি। বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বরিশাল জেলায় বদলির পরেও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কী উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে। উনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন না, ঝিনাইদহ তার বাড়ি ছিল, সেই জন্য ঝিনাইদহর অনেককেই তিনি চিনতেন। তাকে আরও কয়েক মাস আগেই তাকে বদলি করা হয়েছিল, যাওয়ার একটু বিলম্ব হচ্ছিল। তার আগের বদলির আদেশেই সে এখন চলে যাচ্ছে। কলকাতার নিউ টাউনের বাসায় সুয়ারেজ লাইন থেকে খণ্ডিত মাংস উদ্ধার করলেও এখনও তার ডিএনএ পরীক্ষা হয়নি। তবে সেখানকার একটি খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় আনারের কিনা তা জানতে পাঠানো হয়েছে রাসায়নিক পরীক্ষাগারে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ঋণ শোধ করতে ঋণ নেওয়া, সেই ঋণ শোধ দিতে আরও ঋণ, প্রস্তাবিত বাজেটের এই ট্রেন্ডকে অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এভাবে ঋণ নির্ভরতা বাজেটকে ঋণের ফাঁদে ফেলে দিতে পারে শঙ্কা তার। বাজেট নিয়ে নোয়াবের ও আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ঋণ খেলাপি হওয়া এখন বিজনেস মডেলে পরিণত হয়ে গেছে। অন্য আলোচনায় বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন FICCI এবং AmCham সদস্যরা বলেছেন, রাজস্ব নীতি নিয়ে NBR বড় বেশি পরীক্ষা নিরীক্ষা করছে, ফলে আস্থা হারাচ্ছে বিদেশিরা। রিজভি নেওয়াজের রিপোর্ট। সোনাগাঁও হোটেলে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের আলোচনা। অতিথি দেশবরেণ্য অর্থনীতিবিদ এবং বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকরা। শতভাগ ঋণ নির্ভর উন্নয়ন ব্যয়, চলা সুদে দ্বিপাক্ষিক ঋণে বড় অবকাঠামো প্রকল্প, ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দেওয়া, ক্ষমতাবানদের ঘনিষ্ঠজনদের বিদেশে অর্থ পাচার, দুর্নীতিবাজদের তোষণ, সব মিলে অর্থনীতিতে সংকট। 38 লক্ষ টাকার উপরে আয় হলে এইবার দিতে হবে 30%। আর যিনি ব্যাংকের থেকে টাকা লোন নিলেন, বিদেশে নিয়ে মার্কেট করছেন, বাড়ি করেছেন কানাডাতে, মালয়েশিয়াতে, তার জন্য 15%। সাধারণ মানুষের জন্য কোনো কিছু নাই, কর্মসংস্থান কথাবার্তা কিছু বলার। ব্যাংকে যদি ঋণ না পায় সে কর্মসংস্থান হবে না, ব্যবসা বাড়বে না, তো আপনি কি করে মানুষের কষ্টটা লাঘব করবেন? প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় বাস্তবসম্মত, আর কি বা করার আছে। অন্যভাবে বলা যায় যুবকাষ্ঠে বাঁধা বলির পশুর মতো। স্থবির ব্যক্তি খাতের বিনিয়োগ বড় ধরনের মেসেজ দিচ্ছে, ভরসার জায়গা নেই এখানে। প্রস্তাবিত বাজেট কতটা বিদেশি বিনিয়োগ বান্ধব জানা গেল না বিদেশি বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলনে। বেজার থেকে বলা হয়েছে যে স্পেশাল ইকোনমিক জোনে আমরা বেনিফিট দিব এবং সেই কারণে নিয়ে আসছি। তারপরে যখন একটা বাজেটে ঘোষণা করে বলে দিই যেটা এখন আর নেই,
তখন কিন্তু দেশের বিশ্বাসযোগ্যতার সঙ্গে বিদেশিরা তো দেখবে যে আরো অন্য কম্পিটিং কান্ট্রি যেগুলো আছে সেখানে কি বেনিফিট দিচ্ছে, সেই হিসাবে আমাদের এফডিআই গুলো আছে, আমাদের ন্যূনতম যেটা আছে সেটা উইথড্র করা হচ্ছে। আমেরিকান বিনিয়োগকারীদের সংগঠনের আলোচনাতেও বিনিয়োগের পথে বড় বাধা হিসেবে এনবিআর এর বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেন উদ্যোক্তারা। We have the National Board of Revenue trying to collect revenue in the same manner that has been done for the last 50 years. That the definition of madness is you keep doing the same thing over and over again and expect a different result. আমাদের একটা লং টার্ম পলিসি থাকা দরকার ফর নট অনলি এফডিআই, ফর বাংলাদেশি বিজনেস কমিউনিটির জন্য। দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে কমপক্ষে 5 বছর একই রকম কর নীতি অব্যাহত রাখার পরামর্শ ব্যবসায়ীদের। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। যাওয়া যাক পরবর্তী আয়োজনে। আবারও নিউকেয়ার টি-20 বিশ্বকাপ আপডেট। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ক্রিকেট পাগল বাঙালিরাও বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে আছে প্রবল উত্তেজনায়। দেশের বিভিন্ন অলি-গলি, মাঠ ও খোলা স্থান ও ইউনিভার্সিটিগুলোতে বড় পর্দায় খেলা দেখারও আয়োজন করেছেন অনেকেই। এই মুহূর্তে রাজধানীর টিএসসি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আল মুকসিদ শোভন। মুকসিদ, টিএসসিতে খেলা দেখতে আসা সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছে? নিশ্চয়ই বাংলাদেশের জেতার সম্ভাবনা যেহেতু আছে, সবাই খুবই উচ্ছ্বসিত। আপনারা যেমন দেখছিলেন যে আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, তো বাংলাদেশের খেলার উন্মাদনার পাশাপাশি মানে দর্শক যেমন আমরা দেখছি আশেপাশে সবাই প্রায় মাতোয়ারা বাংলাদেশের খেলা নিয়ে। বর্তমানে এখন বাংলাদেশের লাগবে হচ্ছে 29 বলে 30 রান, যেটা হচ্ছে গতবারের যে পজিশন ছিল আপনার শ্রীলঙ্কার সাথে, ঠিক সেই রকমভাবেই বাংলাদেশ আজকেও তাদের খেলা প্রচণ্ড ভালোভাবে অ্যান্ড প্রত্যেক দিক থেকেই তারা খুব ভালোভাবে তাদের বেস্ট দিয়ে তারা আজকে ট্রাই করছে। আশা করছি এখানকার আমরা খেলার পজিশন দেখানোর আশেপাশের মানুষ খুব আনন্দের সাথে এখন খেলা উপভোগ করছে। আর বাংলাদেশ আজকে যদি জিতে যায় তাহলে সাউথ আফ্রিকা এখন আছে পয়েন্ট টেবিলের শীর্ষে, সেখানে বাংলাদেশ চলে যাবে হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে, যেটা আমাদের বাংলাদেশের দলের জন্য অনেক ভালো একটা জায়গা। আর এখানে বলতে গেলে বাংলাদেশের ব্যাটাররা যেরকম আজকে পারফরমেন্স দেখাচ্ছে, সেরকম পারফরমেন্সের পাশাপাশি আজকে বোলাররাও কিন্তু খুব তোপের মুখে রেখেছিল সাউথ আফ্রিকার প্লেয়ারদের। তো এখন আমরা যেই অবস্থায় আছি, আজকে খেলা যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বলা যায় এক অবিশ্বাস্য একটা জয় হবে বাংলাদেশের জন্য। আমরা কিছু দর্শক আমাদের ইয়েদের সাথে কথা বলতে যাচ্ছি, যারা আমাদের ক্রিকেট প্রেমী আছে, তাদের সাথে একটু কথা বলবো। মুকসিদ, আপনাকে ধন্যবাদ আর বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আগে থেকেই ধুঁকতে থাকা শেয়ার বাজারে বাজেটের পর আবারও বড় দরপতন শুরু হয়েছে। মূলধনী আয়ের ওপর কর আরোপের প্রস্তাব আর তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট কর হারের ব্যবধান কমিয়ে আনায় এটি হচ্ছে বলে মনে করেন বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা। পরাগ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। নানা ইস্যুতে গত 4 মাস ধরেই দরপতন চলছে দেশের শেয়ার বাজারে। মাসে কয়েকদিন সূচক কিছুটা ইতিবাচক থাকলেও পতনই যেন এখন শেয়ার বাজারের নিয়তি। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম 1 বছরের মধ্যে সর্বনিম্ন। বাজেট ঘোষণার পরের 2 দিনে সূচক কমেছে 130 পয়েন্ট, আর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটিও নেমে এসেছে 3 বছর 2 মাস আগের অবস্থায়। কিছু শেয়ার যখন হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়া জেড গ্রুপে পাঠানো হইল, তারপর থেকেই কিন্তু মার্কেটের এই পতন শুরু, এবং এরপরে নিত্য নতুন বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে। যেমনটা সর্বশেষ ইস্যু হচ্ছে গেইন ট্যাক্স। বাজারে যে টাকা বিনিয়োগ করছি তার 70-80% বলতে পারেন যে নাই। এখন তারা বিভিন্নভাবে আমাদেরকে আশা দিচ্ছে একের পর এক বিভিন্ন সময়, কোনো একটারও কিন্তু বাস্তবায়ন দেখি নাই। বাজেটে ব্যক্তি শ্রেণীর 50 লাখ টাকার উপরে মূলধনী আয়ে করের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আর তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান 7.5% থেকে 5% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সরকারের নীতিগুলো শেয়ার বাজার বান্ধব নয়, তাই বাজেটে শেয়ার বাজার কোনো সুবিধা পায়নি। এখন যদি সরকার এটাকে অন্য লেভেলে নিতে চায়,
সেই অনুযায়ী পলিসি নির্ধারণ করলে বাজার ওইরকম পরিস্থিতিতে যাবে। তালিকাভুক্ত এবং অতালিকাভুক্তের করের ব্যবধানটা বাড়ানো প্লাস লভ্যাংশের উপরে যেটা এই যে দ্বৈত ট্যাক্সের যে প্রবণতা আছে সেই জায়গা থেকে প্রত্যাহার করা, তা হইলে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হবে। গেইন ট্যাক্সের যে বিষয়টা আমি আশা করি যেটা প্রত্যাহার হবে, কারণ এটা পুঁজিবাজারের জন্য যে একটা নেতিবাচক প্রভাব ফেলবে এটা কিন্তু দৃশ্যমান হয়ে গেছে। এই মার্চেন্ট ব্যাংকার মনে করেন সূচক যে পর্যায়ে নেমেছে তাতে বাজার যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে, এজন্য বিনিয়োগকারীদের ধৈর্য ধরার পরামর্শ তার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 23শে জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন দূতাবাসের কূটনীতিক ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে দলের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এমপি ও মেয়রদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ওবায়দুল কাদের বলেন, আয়োজনে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত কোনো ত্রুটি থাকবে না। এ সময় তিনি অভিযোগ করেন, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে গণমাধ্যমে আসে না, সংবাদ হয় আজিজ আহমেদ ও বেনজির আহমেদকে নিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের মতো বাংলাদেশেও জনগণ ভোট দিয়ে নিজেদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চায়। তিনি বলেন, নির্বাচন কমিশন ও আদালত স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই প্রত্যাশা করে জনগণ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই, তাই সীমান্তে হত্যা হলেও কোনো প্রতিবাদ করতে পারে না। নতজন পররাষ্ট্রনীতির কারণে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে কোনো দাবি আদায় করতে পারেনি সরকার। এসব অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল 2024 পাশ হয়েছে। এর আগে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সম্পূরক বাজেটের ওপর বক্তব্য রাখেন। এরপর শুরু হয় 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেটে প্রস্তাবিত দায়মুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিসমূহের ওপর ভোট গ্রহণ, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে রাষ্ট্রপতিকে বিভিন্ন অঙ্কের টাকা মঞ্জুরের দাবি গৃহীত হয়। দাবি উত্থাপনের মধ্যে ছাঁটাই প্রস্তাবে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক এবং স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বিভিন্ন বিষয়ের দুর্নীতির অভিযোগ করেন, যার উত্তর দেন মন্ত্রীরা। টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার, কিন্তু এই প্রতিষ্ঠান মাত্র 5 বছরের মধ্যে সেই লক্ষ্যের পথ হারিয়েছে। মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন, আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? একটা থার্ড পার্টিকে দিচ্ছেন, যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে। এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন। দুয়েলের বাক্স খোলার পরে নাম বললে আপনি দুয়েল মন জয় করলেন, আমরা তালে দিলাম, খুশি। আপনি গিয়ে খুললেন মাননীয় মন্ত্রী, দেখলেন চাইনিজ পচা মাল, বন্ধ করে দিলেন। শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন, আদৌ কি কাজ হচ্ছে না জং পড়ে গেছে? জিজ্ঞেস করেন 350 এমপিকে। আমরা প্রশিক্ষণ দিয়েছি 8-10টি বিষয়ে, যার ফলে বাংলাদেশে এখন 7 লক্ষ আইটি ফ্রিল্যান্সার, যারা কিনা প্রায় $1 বিলিয়ন উপরে বৈদেশিক মুদ্রা আয় করে। জননেত্রী শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয়, 12 তলা বিশিষ্ট 2,32,000 স্কোয়ার ফিট, যেখানে আমাদের একটা ফ্লোর আছে স্টার্ট আপ, আরেকটা ফ্লোর আছে প্লাগ অ্যান্ড প্লে, যেটা সরকার পরিচালনা করে। বিনা পয়সায় স্টার্ট আপদেরকে সেখানে প্রশিক্ষণ এবং ইনকিউবেশনের ব্যবস্থা করা হয়। আর বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো আমরা এটা যাতে চলমান থাকে, যাতে লোকসান না হয়, তার জন্য আমরা একটা থার্ড পার্টিকে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি পিএমসি নিয়োগ দিয়েছি। এর জন্য তো মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যর প্রশংসা করা উচিত যে আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের পাসপোর্ট জালিয়াতি অনুসন্ধানে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে প্রধান কার্যালয়ে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড 2020 ও 2021 প্রদান অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।
এবার 2020 ও 2021 সালের জন্য 3 ক্যাটাগরিতে মোট 16 জন প্রতিবেদককে পুরস্কার প্রদান করে দুদক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদক কমিশনার জহুরুল হক, আসিয়া খাতুন, দুদক সচিব খোরশেদা ইয়াসমিন ও জুরি বোর্ডের চেয়ারম্যান মঞ্জুরুল আহসান বুলবুল সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন। শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয় জানিয়ে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান নিয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান। বাংলাদেশের মোট ঋণ দেশের মোট উৎপাদনের তুলনায় কম হওয়ায় এটি অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডি-ক্যাপ টকে তিনি বলেন, বাংলাদেশ উত্তরোত্তর অর্থনৈতিক উন্নতি করছে এবং যে কোনো পরিমাণ ঋণ পরিশোধে সক্ষম। এজন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে আরও বেশি ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখে বাংলাদেশ। ইইউ বাংলাদেশের সাথে পারস্পরিক যোগাযোগ বাড়াতে চায় বলেও জানান রাষ্ট্রদূত। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সদ্য সমাপ্ত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেয়া হলো। ইইউয়ের ওই নির্বাচনে ন্যাশনাল র্যালি থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলো প্রায় 40% ভোট পেয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, 30 জুন ফ্রান্সে প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে 7 জুলাই। তিনি আরও জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্ত ছিল। তার আত্মবিশ্বাস, ফ্রান্সের জনগণ নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটিরই বেছে নেবেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেড়শোরও বেশি হলে এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে 4 সিনেমা। এর মধ্যে শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র তুফানি পাবে 100রও বেশি হল। ট্রেলার মুক্তির পর থেকেই তুমুল আলোচনায় আছে অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র তুফান। দর্শকও প্রতীক্ষায় আছেন ছবিটি দেখার জন্য। মুক্তি পেতে যাওয়া অন্য 3টি চলচ্চিত্র হল রশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড ও মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ। সর্বোচ্চ সংখ্যক হল নিয়ে তুফান মুক্তি পেলে একক আধিপত্য থাকবে এই ছবিরই। বাকি 3টি ছবির মধ্যেই থাকবে সমান প্রতিযোগিতা। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে শেষ মুহূর্তে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করছেন তারা। দিনাজপুরে সাদা কালো রঙের সুঠাম দেহের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 18 লাখ টাকা। এবার প্রকৃতি সংবাদ। মেহেরপুরে সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য দ্বিতীয় দফায় কাটা হচ্ছে আরও 1,500 গাছ। মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কের পাশের এসব গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। আর এতে কয়েক মাসের ব্যবধানে সড়কের উন্নয়নে জেলার প্রায় 4,000 গাছ কাটা পড়ছে। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব ফেলবে বলছেন পরিবেশবাদীরা। সংবাদের এ পর্যায়ে আরও একবার নিচ্ছি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরছি। কক্সবাজার আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন জেনে নেই পরবর্তী আয়োজনে কি থাকছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 3 রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আহত হয়েছে আরও 7 রোহিঙ্গা। সকালে উখিয়ার ক্যাম্প 4 এক্সটেনশনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন 14 এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল। পুলিশ জানায় রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত ও নাশকতার চেষ্টা করছে আরসা সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে ক্যাম্প 4 এক্সটেনশনে হামলা চালায় তারা। সে সময় গুলি এবং কুপিয়ে 3 রোহিঙ্গাকে হত্যা করা হয়। নিহত রোহিঙ্গারা হলেন মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইসহাক ও ফিরোজ খান। উখিয়া থানার পরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, রূপকল্প 2041 বাস্তবায়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান খুবই গুরুত্বপূর্ণ। বিসিক এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে। রাজধানীর একটি হোটেলে উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প 2041 বাস্তবায়নে বিসিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিসিক কারুশিল্প পুরস্কার 1430 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি ছিলেন। বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিকের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে 9 জন কারুশিল্পীকে কারু গৌরব পুরস্কারে ভূষিত করা হয়। শিশুদের সঠিকভাবে পরিচর্যায় মায়ের যথাযথ তথ্য জ্ঞান প্রশিক্ষণ দিলে শিশুর প্রারম্ভিক বিকাশ উল্লেখযোগ্য হারে বাড়ে বলছেন গবেষকরা। সরকারের মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে পরিচালিত ওই গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। রাজধানীর স্থানীয় একটি হোটেলে ওই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। 2020 থেকে 2023 সময়কালে রাজশাহী গোদাগাড়ির 591 জন মা এবং নাটোরের লালপুর উপজেলায় 744 জন মায়ের ওপর ওই গবেষণা পরিচালনা করা হয়। সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজিদের নেতৃত্বে গবেষণা কাজ পরিচালিত হয়। গবেষণার ফলাফল প্রকাশের সময় ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সাবন্ত লাল সেন, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। সূচনা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত আলোচনায় অংশ নেন। বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, সরকারি অর্থ সর্বোচ্চ সতর্কতা ও মিতব্যয়িতার সাথে ব্যয় করার মাধ্যমে সরকারি ব্যয় ব্যবস্থাপনার সঠিক নিয়ন্ত্রণ সম্ভব। 40তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের সহকারী মহাহিসাবরক্ষকগণের বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি নবীন কর্মকর্তাগণকে আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন, যা টেকসই গণতন্ত্র বা ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি ফিমায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস কামরুন নাহার ও ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ রেফায়েতুল্লাহ। সভাপতিত্ব করেন ফিমার মহাপরিচালক আয়েশা খানম। স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাদক সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভা করেছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হামদ, নাত, গজল ও গীতা পাঠ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় 3 জন করে 12 জন বিজয়ীকে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ, ফেরা যাক পরবর্তী আয়োজনে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ বলেছেন, বাংলাদেশ ইতোমধ্যে উচ্চ বৈষম্যের দেশে পরিণত হয়েছে। বৈষম্য কমিয়ে আনতে কর আরোপের যে প্রস্তাব বিভিন্ন সময়ে করা হয় তা কখনো বিবেচনায় নেওয়া হয় না। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি এসব বলেন। এ সময় বক্তারা বাজেট প্রস্তাবনার আলোকে 5 দফা দাবি পেশ করেন। সিটি মার্টের ব্যবস্থাপনায় রাজধানীতে উদ্বোধন করা হয়েছে নতুন রেস্টুরেন্ট অ্যাট দ্য টেবল। মগবাজার চৌরাস্তায় এই রেস্টুরেন্টে রয়েছে 24টি বিভিন্ন ধরনের ফুড শপ। এছাড়াও থাকছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন।
100-এর বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার মিশ্রণে গড়ে ওঠা নিরিবিলি এই রেস্টুরেন্টে খাবার পরিবেশন করবেন দেশের বিখ্যাত ফুড শপে প্রতিষ্ঠিত রাঁধুনিরা। এবার খেলার খবর।